চেনা শোনা চোখের চাহিদায় ধীরে ধীরে আলাপচারিতায় এলোমেলো চিন্তার আসরে দেখা হলো মেঘের বাসরে। জানতে কি বাকি আর কারো, মানতে কি প্রমাণ চাই আরো। গালে চোখে ঠোঁটে তোর আমি চুমু এঁকেছি সবচেয়ে দামি। আপনি মানুষ না, আপনি আওয়ামী লীগ। হ্যাঁ, এমন ভাবে কেন চেপে ধরেছেন আপনি? তাহলে কিভাবে ধরে? সার্থর কেমন কেমন হাসি দেখে তুষিয়ার আরো মেজাজ চটে গেল। ছেলেটা হাত বাড়ালো, সামনের চুল গুছিয়ে দিতে ঝটকা মেরে সরিয়ে দিল সে। লক বাটন টিপে দরজা খুলতে গেলে হাত টেনে ধরল সার্থ। তো সেই বেশি হয়ে যাচ্ছে। হাত মুচড়ে ছাড়িয়ে নিল ও। সকালে কি বলেছেন আমি ভুলিনি। এরপরেও আপনার সাথে এক গাড়িতে আমি বসবো? কখনো না। মেয়েটা নেমে গেল। বিরক্ত শ্বাস ফেলল সার্থ। নামলো নিজেও। তুষি রাস্তা পার হতে চাইছে, তাকাচ্ছে এদিক ওদিক। এখান থেকে যাওয়ার খুব তাড়া যেন। জায়গাটা অল্প স্বল্প নীরব। লাইন ধরা কেবল গ্যারেজ আর কয়েকটা ছোট ছোট ভ্যান। কাছে পিঠেই বাইক ওয়াশ করছে। পানি গড়িয়ে গড়িয়ে এসে জমেছে এক জায়গায়। সার্থ এসে দাঁড়ালো। তো সেই লিসেন টু মি, আমরা বাড়ি থেকে অনেকটা দূরে আছি, তুমি এখান থেকে একা যেতে পারবে না। সেটা আমার ব্যাপার, আপনাকে ভাবতে হবে না। সার্থ কপাল কুঁচকে বলল। অয়নের সাথে তো খুব হেসে হেসে বেরোচ্ছিলে, আমার সাথে এরকম কেন করছো? কারণ আপনি মানুষটাই এইরকম। উনি আর যাই করুক, আপনার মতো আমাকে অসম্মান করে কথা বলে না। আপনি কেন এসেছেন, কি করতে? হ্যাঁ, সেটাও আমার ব্যাপার, তোমাকে তো বলবো না। তুষি রেগে হাঁটা ধরলো, কোনোই চেপে ধরলো সার্থ। মেয়েটা দাঁত চেপে বলল। হাত ছাড়ুন। চালো না সার্থ। উল্টো তেজি স্বরে বলল। তুমি আজ আমার সাথে ঘুরবে, উই আর গোয়িং ফর আ লং ড্রাইভ। অয়নের সাথে যেখানে যেখানে যেতে আমি তোমাকে সেখানে নিয়ে যাব, তার চেয়েও সুন্দর জায়গায় নিয়ে যাব। তাই তোমার এখন কোথাও যাওয়া হবে না। তুষি এবার দরজার খেই হারালো। ঝট করে ঘুরেই সার্থর পেট বরাবর প্রকাণ্ড ঘুষি মারলো সবেগে। কিন্তু সার্থর পাহাড়ের মতো শরীরটা এই আঘাত টেরও বোধহয় পেল না। একটু ভাঁজ হলো না, পিছিয়েও গেল না। বরং অমন শক্ত হয়েই একই রকম দাঁড়িয়ে রইল সে। তুষি আহামক বনে গেল। ওর এই খুশি খেয়েই তো বস্তির মতিন 4 হাত দূরে ছিটকে গিয়েছিল। নির্বোধের মতো চোখ ঝাপটায় মেয়েটা। এবার গায়ের জোর আরো বাড়িয়ে সার্থর বুকে ফের আরেকটা ঘুষি মারল। 2 হাতে ধাক্কা দিল সজোরে। বিধিমাম এক ফোঁটাও নড়ল না সার্থ। উল্টে ভীষণ চুপ করে চেয়ে রইল ওর দিকে। মেয়েটা ঢোক গিলে অসহায় চোখে চাইল এবার। সার্থ ভ্রু নাচিয়ে বলল। হয়েছে, যাই তাহলে। তুষি বিড়বিড় করে বলল। আমি আপনার সাথে ঘুরবো না। কেন, কি সমস্যা? তোমাকে আমি খেয়ে ফেলবো? শরীরে আমার দেয়া দাগ নিয়ে ঘুরছো আর আমার সাথে ঘুরতে চাইছো না? তুষির মাথায় বোম পড়ল। বিহবল হয়ে বলল। এর মানে আপনার সব মনে আছে? সার্থ ঠোঁটের চাপা হাসিটা ছুটে এলো ফের। কণ্ঠ নামিয়ে বলল। প্রথমে ছিল না, পরে মনে পড়েছে। কি কি করেছি, কোথায় কোথায় ছুঁয়েছি, সব মনে পড়েছে, সব। ওই ফিসফিসে শব্দে কান ধরে গেল তুষির। ভো ভো করে উঠল মাথার কোষ। সার্থ মোলায়েম কণ্ঠে বলল। আর সিন ক্রিয়েট করো না তুষি, অলরেডি অনেকটা সময় নষ্ট হয়েছে, চলো প্লিজ। তুষি তাচ্ছিল এসে বলল। এতই যদি আমাকে নিয়ে ঘোরার শখ, তো চোরের মতো এসে গাড়িতে বসলেন কেন? বাড়ির সবার সামনে দিয়ে বসতেন। যখন সময় হবে বসবো, তোমার ইচ্ছে অনুযায়ী আমি কাজ করব না। তুষির মাথা ফের তেতে গেল। ওকে জোর করবে, আবার তেজও দেখাবে। রেগে মেগে বলল। আপনার মতো লোকের সাথে আমি কথাই বলতে চাই না। সবেগে ঘুরে হাঁটা ধরল মেয়েটা। 2 পা বাড়ালো। সামনে থেকে সাই সাই গতিতে একটা গাড়ি ছুটে গেল তক্ষুনি। চাকায় পিষ্ট হতেই ছলকে উঠল গর্তে জমে থাকা জল। তুরন্ত সব ছিটকে এসে লাগলো তুষির শরীরে। একদম মুখ অব্দি ভিজে গেল ওর। মেয়েটা ভ্যাবাজাকা খেয়ে গেল। স্বার্থ পেছনে থাকায় ওর গায়ে লাগেনি। তবে ব্যাপারটায় শব্দহীন হেসে ফেলল সে। পাশে দাঁড়িয়ে বলল। বড়দের সাথে বেয়াদবি করলে এরকমই হয়। তুষি খিটমিট করে চাইল। কথা বলবেন না আপনি। মেয়েটার শরীরে সোজা সাপটা চোখ গেল সার্থর। আরেকদিকে চেয়ে সঙ্গে সঙ্গে নিজের গায়ের ব্লেজারটা খুলল সে। এগিয়ে দিয়ে বলল। এটা বড়। কেন? আমি বলেছি তাই। তুষির ভেতর জেদ ঠেলে দিল অমনি।
কোনো দরকার নেই। স্বার্থর চাউনি আশেপাশে, বলল শান্তভাবে। তুষি, পড়ো এটা। পড়বো না আমি। সবসময় আপনি যা বলবেন তাই কেন করতে হবে? হ্যাঁ, কি ভাবেন আপনি নিজেকে? যখন ইচ্ছে হবে আপনি আমাকে এসে বলবেন, তুষি আমি তোমাকে ভালোবাসি না। আবার যখন ইচ্ছে হবে মদ খেয়ে সোফা। বাকিটা বলার আগে স্বার্থ দাঁত চেপে হিসিয়ে বলল। ভিতরে সব দেখা যাচ্ছে ডাফার। তুষি থমকে গেল, থমকালো। তার চোখ মুখ চোরের মতো চোখ নামিয়ে এক পল তাকালো নিজের দিকে। লজ্জায় মাটিতে মিশে গেল অমনি। সাদা জামা ভিজে গায়ে লেপ্টে গেছে, স্পষ্ট শরীরের সবকটা ভাঁজ। হুড়মুড় করে স্বার্থর থেকে ব্লেজার টেনে নিল মেয়েটা। তাড়াহুড়ো করে পড়ল গায়ে। থমথমে কণ্ঠে ছুঁড়ে ছুঁড়ে বলল। ধন্যবাদ। স্বার্থ ঘাড় ডলতে ডলতে বিড়বিড় করল। ধন্যবাদ দিয়ে কি করব? যা দেখার সে তো দেখেই ফেলেছি। আস্তে বললেও তুষি শুনতে পেল, চাইল হতভম্ব চোখে। স্বার্থ গাড়ির দরজা খুলে দেয়। এবার অন্তত ওঠো, না হলে আবার কোত্থেকে পানি এসে বাকিটাও দেখিয়ে দেবে। তুষি স্তম্ভিত হয়ে বলল। খারাপ লোক, আপনি এত খারাপ। আর আমি ভাবতাম, না, এবার তো আপনার সাথে আমি আরো বেশি করে যাব না। তুষি, লিটারেলি এবার খুব রাগ হচ্ছে, শেষবার বলছি, ওঠো। উঠবো না বলেছি না? আপনার কথা আমি কেন শুনবো? আমি কি আপনার? স্বার্থ চেঁচিয়ে উঠল মাঝপথে। চুপ, ইডিয়েট! আর একটা কথা বললে কাল নেশায় যা যা করেছি আজ সজ্ঞানে করবো সেসব। ঘরের এই পাশটাও কিন্তু আর আস্ত থাকবে না। তুষি ধবনে গেল। স্বার্থ ধমকে বলল। ওঠো। ওই বাজকায় মেঘ মন্দ্র ধমকে লাফ দিয়ে উঠল ওর বুক। আর গাইগুই করলো না, চুপচাপ বসলো গাড়িতে। ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেললো স্বার্থ। একটা যুদ্ধ করলো বোধ হয়। এই চোরের এত জেদ! দরজা আটকে নিজেও ঘুরে গিয়ে সিটে বসলো সে। ওর পকেটের ফোন সেই থেকে ভাইব্রেট হচ্ছে। স্বার্থ জানে কে কে কল করবে এখন। হয় অয়ন, নয় বাড়ি থেকে কেউ, আর না হয় শরীফের কল। গত দুটো দিন স্বার্থ থানায় যায়নি, আজকেও যাবে না। আজ তো মেয়রের আসার কথা, সেজন্যই কি? গাড়ির ইঞ্জিন চালু হলো ফের। চলতে চলতে আর চোখে এক পল তুষিকে দেখল সে। মেয়েটা থমকে বসে আছে, মুখে টু শব্দও নেই, যেন পৃথিবী থেকে ধ্যান জ্ঞান তুলে নেয়া বেদুইন। স্বার্থ দাঁতে ঠোঁট কামড়ালো, হাসলো নিঃশব্দে। হুইল ঘোরাতে ঘোরাতে দুটো লাইন গাইল। চেনা শোনা চোখের চাহিদায় ধীরে ধীরে আলাপচারিতায় এলোমেলো চিন্তার আসরে দেখা হলো মেঘের বাসরে। জানতে কি বাকি আর কারো, মানতে কি প্রমাণ চাই আরো। গালে চোখে ঠোঁটে তোর আমি চুমু এঁকেছি সবচেয়ে দামি। তুষি নিভন্ত চোখে চমকে যায়। শিউরে উঠে শরীরটা। লজ্জায় হাঁসফাঁস করে তড়িৎ চিবুক নুয়ে নিল সে। শির দ্বারা সোজা করে পুরন্ত ঠোঁট টিপে চোখ নামিয়ে রইল। একই গান! হায় আল্লাহ, এই লোকের হলোটা কি? নেশার ঘোরকে এখনো কাটেনি, কিসব বলছে কিসব করছে। এই স্বার্থকে তো তুষি চেনে না, কোনোদিন দেখেনি। মাথাটা তা কি খারাপ হয়ে গেল? জামিল কাল রাত থেকে স্বার্থকে ফোনে পাচ্ছে না। চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। ছেলেটা অমন রেগে মেগে বেরিয়ে গেল, তারপর থেকে খবর নেই। কি ঝামেলা বাঁধালো আবার? অতিরিক্ত দুশ্চিন্তায় জামিল ঘরে বসে থাকতে পারল না। গাড়ি চালিয়ে সোজা সৈয়দ বাড়ির মূল ফটকে হাজির হয়ে গেল। ইউসহ ক্লাসের জন্য বের হলো তক্ষুনি। মুখোমুখি পড়ল দুজন। আদর থেকেই হাত নাড়ালো জামিল। ক্রস্ত পায়ে নেমে কাছে এসে দাঁড়ালো। এক পল মুগ্ধ চোখে দেখল ইউসার মুখটা। পরনে ঢিলে ঢালা কামিজ, ঢিলে জিন্স, গলায় স্কার্ফ পেঁচানো, চুলগুলো নিচু করে ঝুঁটি বেঁধেছে। সাজসজ্জাহীন লালিত একটি মুখ। ইউসা ওকে দেখেই সালাম দিল। জিজ্ঞেস করলো। ভালো আছেন ভাইয়া? জামিল বলল। হ্যাঁ, তোমার কি খবর? ইউনিভার্সিটি যাচ্ছ? জি। স্বার্থ কি বাড়িতে? বাইক তো লনে দেখলাম, বোধহয় ঘুমোচ্ছে এখনো। ও, তুষি ঠিক আছে তো? হ্যাঁ, অয়ন ভাইয়ের সাথে ঘুরতে গিয়েছে। জামিল চিপ কাটলো। এই রে, স্বার্থ থাকতে তুষি অয়নের সাথে ঘুরতে গেল? হাও? জিজ্ঞেস করলো। অয়নও বাড়িতে নেই? না, আপনি তাহলে ভেতরে যান ভাইয়া, আমিও যাই, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। ও এগোতে গেলেই থামায় জামিল, প্রশ্ন করে। শোনো ঈর্ষা, তোমার কি গিফট পছন্দ হয়েছিল? হ্যাঁ, সুন্দর তো।
ওটার সাথে যে আরো একটা জিনিস ছিল দেখেছো? ইউষা কপাল কুঁচকে চাইল। পার্টিতে অয়ন যখন বাক্সটা খুলেছিল তখনই যা একটু দেখেছিল। এরপর আর খেয়াল নেই। মেয়েটার মুখ দেখে উত্তর পেয়ে গেল জামিল। দীর্ঘশ্বাস ফেলে বলল। দেখোনি তাই না? ইউষা লজ্জা পেয়ে যায়। সরি ভাইয়া। সরির কিছু নেই, ইটস ওকে। কি ছিল? জরুরি কিছু? তাহলে কি মুখেই বলবো? বলুন না। আমরাই তো। জামিল জিভে ঠোঁট ভেজালো। দুপল সময় নিয়ে সোজাসাপটা বলল। আসলে ইউষা, আই লাইক ইউ। তুমি রাজি থাকলে আমি মাম্মা পাপাকে দিয়ে আঙ্কেলের কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে চাই। ইউষা কিং কর্তব্য বিমূঢ় হয়ে বলল। এসব কি বলছেন? আমি জানতাম সামনাসামনি বললে তুমি অকওয়ার্ড ফিল করবে, সেজন্য একটা কার্ডে লিখে দিয়েছিলাম, কিন্তু তুমি তো দেখলেই না। কিন্তু জামিল ভাই, আপনার হঠাৎ আমাকে, মানে কিভাবে? জামিল ভনিতা ছাড়াই বলল। আমি নিজেও জানি না ইউষা। আমি তো আগে তোমাকে নিয়ে কখনো এরকম ভাবিও নি। তোমাকে দেখেছি কত কত বাচ্চা একটা মেয়ে, ক্লাস 10-এ পড়তে। সেবার যখন দেশ ছেড়ে গেলাম, কিন্তু এইবার তোমাকে দেখে আমার কি যেন হলো। স্বার্থর জন্মদিনে সেই যে একটা হলুদ পাখির মতো জামা পরে সেজেগুজে দাঁড়ালে, আমি কিছুক্ষণের জন্য চোখ ফেরাতে পারিনি। ইউষা মাথা নুইয়ে চুপ করে রইল। ও বলল। ইউষা, তুমি কি রাগ করলে? মেয়েটা মাথা নাড়ল দুপাশে। না, রাগ করব কেন? কাউকে ভালো লাগা তো দোষের নয়। হাসলো জামিল। সাচ এ সুইটেস্ট কার্ড। কত ম্যাচিউর তুমি, এজন্যই তোমাকে সবাই এত পছন্দ করে। ইউষা মাথা তুলে চাইল। সরাসরি বলল। কিন্তু ভাইয়া, আমি সরি। আমি আপনাকে কখনো ওই চোখে দেখিনি। জামিল মুখ কালো করে বলল। আমাকে তোমার ভালো লাগে না? লাগে, কিন্তু মেজো ভাইয়ার বন্ধু হিসেবেই লাগে। জামিল ভাইয়া হিসেবেই লাগে। ছেলেটা উদ্বেগ নিয়ে বলল। তাহলে তো এটা কোনো ইস্যুই নয়। এখন ভাইয়া, পরে না হয় ছাইয়া হব। ইউষা হেসে ফেলল। সেটা সম্ভব না। আসলে আমি একজনকে পছন্দ করি। না, ঠিক পছন্দও নয়, ভালোবাসি। জামিল আহত হলো। চেয়ে রইল মন খারাপ করে। ওকে, তাহলে আর কি করার। ইটস মাই ব্যাড লাক। কিন্তু সে ভাগ্যবান মানুষটাকে জানতে পারি? হুম, সে আমার একান্ত প্রেম, আমার অব্যক্ত কথা, লুকোনো ব্যথা। আমি তাকে কারোর সামনে আনতে চাই না। বাপরে, এত গভীর প্রেম! ঠিক আছে, তাহলে আর কি বলবো। বেস্ট উইশেস ফর বোথ অফ ইউ। পরপর ফোঁস করে শ্বাস ফেলে বলল। বতফ, একতরফা প্রেম, আবার বতফ। ইউষা মলিন চোখে হাসলো। ও ঘুরে এক পা বাড়িয়েও থামলো আবার। জিজ্ঞেস করলো। আমি রিজেক্ট করায় আপনার খারাপ লেগেছে? জামিল বলল। একটু তো লেগেছেই। মরে যাচ্ছেন? কষ্ট হচ্ছে? শ্বাস আটকে আসছে? বাঁচতে পারবেন না এরকম মনে হচ্ছে? জামিল শব্দ করে হেসে ফেলল এবার। ধুর, এরকম কেন হবে? এসব বোকা বোকা ব্যাপার, কারো হয় নাকি? ইউষা কাষ্ঠ হেসে ভাবল। কিন্তু আমার তো হয়েছিল, এখনো হয়। হয়তো বাকিটা জীবনও এক ব্যর্থ প্রেমের গল্প বারবার এসে আমার গলা চেপে ধরবে, আমাকে বুঝিয়ে যাবে অয়ন ভাই ছাড়া শূন্য আকাশে উড়ে বেড়ানো গাংচিলের মতোই একা আমি। ইউষা, আর ইউ অল রাইট? ইউষা ধ্যান ভেঙে চাইল। বিমর্ষ মুখে হাসি টেনে বলল। জামিল ভাইয়া, আপনি মন খারাপ করবেন না। আপনি আসলে খুবই ভালো ছেলে। দেখবেন বউ হিসেবে আরো অনেক ভালো মেয়ে পাবেন আপনি। তাই? দোয়া করে দিচ্ছ? হুম। তাহলে পেতেও পারি। গুড গার্লদের দোয়া সত্যি হয়। আমি যাই। আল্লাহ হাফিজ। ইউষা বিদায় নিয়ে রওনা করল। বুকের কোণে নিদারুণ রিক্ততা ভেসে উঠল সহসা। টলমলে চোখে ভাবল। একদিন সবাই সব পাবে, শুধু কিছু মানুষের ব্যথা সারা জীবন একই রয়ে যাবে। আইরিনের 103 ডিগ্রি জ্বর। ঠোঁট দুটো শুকিয়ে নীল হয়ে গেছে। সাথে লালের তোড়ে টকটক করছে মুখ। একমাত্র নাতনির এ অবস্থায় ভীষণ খেপেছেন রোকসানার শাশুড়ি। পার্টির সব কথা মেয়ের কুদরতে কানে এসেছে ওনার। সেই থেকে ছেলের বউকে গজগজ করে বকাবকি করছেন। আইরিনের বংশে ও একাই মেয়ে। দাদির খুব আদরের, সেজন্য উৎকণ্ঠাও বেশি। নাসিরও বিমুখ। কেন তার আদরে মেয়েকে এভাবে ঠেলে পানিতে ফেলা হলো, এ নিয়ে কাল রাতটাই রোকসানার উপর গাইগুই করেছেন তিনি। আইরিনের জ্বর বাড়ল শেষ রাতে।
সকাল সকাল ডাক্তার এলেন, বললেন জ্বর এর বেশি বাড়লে বা কমার নাম না নিলে হাসপাতালে নিতে হবে। আপাতত ওষুধ দিয়ে বিদায় নিলেন তিনি। রোকসানা সার্ভেন্ট দিয়ে এক বাটি স্যুপ করে আনালেন। মেয়েকে বললেন, কিউটি, ওঠো তো একটু, স্যুপটা খাইয়ে দেই। ব্যথায় ভারী মাথা নিয়ে একটু আধশোয়া হয়ে বসলো আইরিন। হাঁচি দিল মাঝে, নাক চোখ দুই জায়গাতেই জলে টইটম্বুর অবস্থা। রোকসানা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি আগেই বলেছিলাম, সার্থক খুব অ্যাগ্রেসিভ একটা ছেলে। ওর কথাবার্তা, ওর চালচলনে সব কেমন অতিরিক্ত অহংকারীদের মতো। এজন্যই বলেছিলাম ওকে নিয়ে বেশি কিছু ভাবা বাদ দিতে। দেখলে তো, আজ ওর জন্যই তোমার এই অবস্থা হলো না। আইরিন চুপ করে সুপের চামচে চুমুক দিল। রোকসানা বলেই গেলেন, আমি তোমার কথা অনেক শুনেছি, তোমার কথা ভেবেই আমি বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু কালকের ওই ঘটনার পরে আর সম্ভব না কিউটি। আমি ও বাড়ি ফোন করে বলে দিয়েছি তোমাদের বিয়ে হবে না। আতকে চাইলো আইরিন, স্তম্ভিত আওড়ালো। মামা কি বলছো? ঠিকই বলেছি, আর এটা আমার একা সিদ্ধান্ত নয়। তোমার পাপা, তোমার দিদা, ফুপি সবাই একই কথা বলেছেন। একে তো আমার বাবার বাড়ির লোক, সাথে পেলেও একটা ছোট। এখন এনে কতদিন কথা শুনবো কে জানে। স্বার্থর যে এত অধঃপতন হয়েছে আমি স্বপ্নেও ভাবিনি। সে ছোট্ট বয়স থেকে ভাইজানের সাথে কথা বলে না। এত গুরুজন এতভাবে বোঝালো, না, কারো কথা শোনেনি। ওর এত উদ্ধত, কি করে পারলো এই ঠান্ডার মধ্যে তোমাকে পানিতে ফেলে দিতে? আইরিন ব্যতিব্যস্ত হয়ে বলল, মাম্মা প্লিজ মাম্মা, বিয়েটা ভেঙো না। আমি অনেক কষ্টে এই অবধি এসেছি। এখন আমি রোকসানা এবার রেগে গেলেন। সুপের বাটিটা দুম করে রাখলেন ট্রেতে। সেই শব্দে আইরিনের কথা থেমে গেল। ভদ্রমহিলা কড়া কণ্ঠে বললেন, তুমি কি আমার কথা বুঝতে পারোনি আইরিন? বিয়ে হবে না মানে হবে না, ব্যাস। এ নিয়ে বেশি কথা বাড়ালে আমার খারাপ রূপটা দেখবে এবার। আইরিন কেঁদে ফেলল। মাম্মাম। নাকে কেঁদে কোনো লাভ হবে না। ওই অভদ্র ছেলের আশেপাশেও তোমাকে আমি আর দেখতে চাই না। ওর সামনে দিয়ে তোমাকে আমি একটা হীরের টুকরো খুঁজে দেব। এখন খাও চুপ করে। মুখের সামনে চামচ ধরলেও আইরিন থমকে বসে রইল। রোকসানা ধমকে বললেন, খাও। মা সহজে বকে না, তাই এই ধমকে ভয় পেল মেয়েটা। খেলো চুপচাপ, কিন্তু তার চোখের কোণে জমে থাকা চিকচিকে জলটা স্পষ্ট দেখলেন রোকসানা। নরম হলেন ফের, গাল ছুঁয়ে বললেন, কেঁদো না মাম্মাম, ভালোবাসা জানি, কিন্তু সেই ভালোবাসা ভালো কিনা সেটা সবার আগে দেখতে হয়। ও যদি বিয়ের আগেই তোমার সাথে এত রুড হয়, বিয়ের পরে কি করবে? এরা কখনো ভালোবাসতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ সাধু পুরুষও বিয়ের পর রূপ বদলে ফেলে, সেখানেও তো সব কিছুর ঊর্ধ্বে। কত অভদ্র হলে মানুষ একটা মেয়েকে ওইভাবে ধাক্কা দিতে পারে? যাকগে, ওকে নিয়ে আর ভেবো না, আর না। আইরিনের বিমর্ষ মুখ পাল্টালো না, একই রকম নেতিয়ে রইল দৃষ্টি। স্বার্থর সাথে ওর বিয়ে হবে না? তাহলে যে ও সব দিক থেকে হেরে যাবে, ভালোবাসার কাছে, চাওয়ার কাছে, পাওয়ার কাছে। আর সব থেকে যে পরাজয়ের গুলিটা ওর পাঁজর ছিদ্র করে দেবে, সেটা হলো তুষির কাছে হেরে যাওয়া। অথচ এই একটা কারণেই সেদিন স্বার্থর সব শর্ত মেনেও হ্যাঁ বলেছিল। সেই দিন, যেদিন ওদের বিয়ের কথা উঠল আর স্বার্থ বলল, আমার আইরিনের সাথে আলাদা কথা আছে। ওই বন্ধ ঘরের ভেতর ওদের কি কথা হয়েছিল কেউ এখনো জানে না, কিন্তু আইরিন জানে স্বার্থ ওর কাছে কোনো লুকোচুরি রাখেনি, কিচ্ছু লুকায়নি। কার্নিশের জল ফেলার মাঝেই সে পুরনো দৃশ্য আইরিনের চোখে ভেসে উঠল ফের। স্বার্থ দৌড় আটকে চেয়ার টেনে এগিয়ে দিল, বসো। কিন্তু আইরিন বসতে পারল না। খুশিতে, আনন্দে, উত্তেজনায় বুক কাঁপছে ওর। ছটফটিয়ে বলল, আমি ভাবতেও পারিনি আপনি বিয়েতে রাজি হয়ে যাবেন। আমার এখনো বিশ্বাস হচ্ছে না জানেন। আজ আমি খুব 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 খুশি। স্বার্থ বসলো কাউচে, ব্রুয়ের ইশারায় চেয়ার দেখিয়ে বলল। বসো আগে। শরীর গুছিয়ে বসলো আইরিন। সোজাসুজি কথা ধরলো স্বার্থ। এত খুশি হওয়ার দরকার নেই, আমি তোমাকে বিয়ে করছি না। চমকে উঠল মেয়েটা। মানে? বাংলায় বললাম, ইংলিশে বলবো, বুঝবে তাহলে? আই ওয়ন্ট ম্যারি ইউ। আইরিনের মাথায় বাজ পড়ল, হতবাক হয়ে বলল, তাহলে তাহলে যে একটু আগে সবার সামনে বললেন আপনি বিয়েতে রাজি? সেটা তুষিকে শোনাতে বলেছি, সেফ ওকে কষ্ট দেওয়ার জন্য। আইরিন তড়াক করে দাঁড়িয়ে গেল। কি
মানে কি এসবের? কি বলছেন এসব? আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। রিল্যাক্স, আগে আমার পুরো কথা শোনো। বসো বসো। মেয়েটা ছটফটিয়ে বসলো। স্বার্থ নরম গলায় বলল, দেখো আইরিন, সেদিন তুমি আমার পাশে বসাতে তুষি খুব রিয়েক্ট করেছিল। আমি সেদিনে বুঝেছিলাম ও তোমাকে আমার কাছাকাছি মেনে নিতে পারে না। আর তাই আজ যখন তোমার সাথেই বিয়ের কথা উঠল, আমি ওকে পোড়ানোর এই চান্স মিস করতে চাইনি। এখন আমি চাইলে আমার মন মাফিক বিয়েটা নিয়ে একটা নাটক করতে পারতাম। ধরো বিয়ে ঠিক হয়েছে, কথাবার্তা শেষ, তুমিও ধরে নিলে আমাদের বিয়ে হবে, কিন্তু ঠিক ওই দিনই আমি চাইলে বলতে পারতাম এই বিয়ে হবে না, কিংবা কাউকে কিছু না জেনে উধাও হতে পারতাম। তুমি নিশ্চয়ই জানো আমাকে কেউ জোর করে বিয়ে করানোর মতো নেই। আগেরবার শুধুমাত্র তোমার বড় মামির চোখের পানি আর ইমোশনাল কথাবার্তায় রাজি হলো, এবার কিন্তু তা হতো না, কারণ আমি তোমাকে বিয়ে করতাম না, কোনোভাবেই না। কষ্টে আইরিনের চোখ দুটো ভিজে উঠল এবার। মর্মাহতের ন্যায় বলল, তাহলে আপনার এই নাটকের কি মানে স্বার্থ ভাই? ওই যে বললাম, তুষিকে কষ্ট দিতে। তুষি? আজকাল ওই চোর মেয়েও আপনার কাছে এতটা মানে রাখে? স্বার্থ চোখ বুজে কপালে আঙ্গুল ঘষতে ঘষতে বলল, আইরিন, ওকে চোর বলবে না। চোরকে চোর বলবো না? স্বার্থ গর্জে উঠল অমনি। না বলবে না। তুষিকে যা করার যা বলার এই পৃথিবীতে শুধু আমি বলবো, আর কেউ না। বলিনি একদিন? বলেছি তো। তপ্ত কণ্ঠে আইরিন চোখ নুয়ে নিল। স্বার্থ মাথা ঠান্ডা করে বলল, শোনো আইরিন, বিয়ের কিছু রুলস রেগুলেশনস আছে। দুজনেরই দুজনকে পছন্দ করতে হয়, এখানে একতরফা কিছু হয় না। তোমার কি মনে হয় তুমি যে আমাকে পছন্দ করো এটা আমি আজ প্রথম শুনলাম? আইরিন ছট করে চাইল, দৃষ্টিতে বিস্ময় মাখা। স্বার্থ বলল, না, আমি আরো আগে থেকে জানি। আমি খাসে মুখ দিয়ে চলি না আইরিন, কিন্তু আমি ধরা দিতে চাইনি, কারণ এই ব্যাপারটা আমার কাছে যেমন অস্বস্তিকর তেমন বিব্রতকর। তাও তোমাকে আমি সমানভাবে ইগনোর করে বুঝিয়েছি। আই নেভার লাইকড ইউ। কোনো দিন কোনো কথা হাবভাবেও আমি তোমাকে বিন্দুমাত্র প্রশ্রয় দিইনি। তুমি যেখানে দাঁড়িয়েছ তার পাশ অবধি মারাইনি। একবার দেখা হয়ে গেলেও দ্বিতীয়বার ঘুরে দেখিনি কখনো, কারণ তুমি আমার চোখে শুধুই ফুপির মেয়ে, আমার আত্মীয়, নাথিং এলস। আইরিন ভেজা গলায় বলল, কিন্তু কেন স্বার্থ ভাই, কেন আপনার আমাকে পছন্দ না? আমি কি দেখতে সুন্দরী নই? আমার আসলে কমতিটা কোথায়? স্বার্থ হেসে বলল, সুন্দরী হলেই সৈয়দ স্বার্থ আবরারের চোখে পড়া যায় না। তার চোখে পড়তে হলে বিশেষ হতে হয়। সুন্দর চেহারার চেয়েও বেশি সুন্দর একটা মন থাকতে হয়, যেটা তোমার নেই। আইরিনের চেহারা আধারে ডুবে গেল। ও ফের বলল, শুরুতে তোমাকে আমি ঈর্ষার মতোই স্নেহ করতাম, কিন্তু তুমি যবে থেকে আমাকে অন্য চোখে দেখা শুরু করলে আমার একটা বিশদ অস্বস্তির কারণ হলে তুমি। আমি তাও তোমাকে কিছু বলিনি, ভেবেছিলাম প্রশ্রয় না দিলে নিজেই শুধরে যাবে, কিন্তু তুমি কি করলে? শুধুমাত্র আমার সাথে বিয়ে হয়েছে বলে তুমি তুষির পেছনে পড়ে গেলে, কখনো ওর পা ভেঙে, কখনো চোর বানিয়ে, আরও কে করা ছোট ছোট অপমান তো আছেই। তুমি নিজেই বলো তো, এত হিংস্র মানসিকতার মানুষকে আদৌ কি পছন্দ করা যায়? আপনি কি আমাকে অপমান করতে ডেকেছেন? স্বার্থ উঠে দাঁড়ালো এবার। দুটো হাত প্যান্টের পকেটে গুজে বলল, না, আমি কিছু কথা বলবো, তুমি শুনবে, তারপর ডিসাইড করবে তুমি কি চাও। আইরিন ভেজা চোখ তুলে চাইল ওর মুখের দিকে। স্বার্থর সাবল চেহারা হুট করেই বদলে গেল এবার। চিবুক ফুটিয়ে কটমট করে বলল, ওই চোর আমার সাথে বেয়াদবি করেছে, মুখের উপর অস্বীকার করেছে আমাকে। এর রিভেঞ্জ তো আমি নেবই। ওর সব থেকে দুর্বল জায়গাকে পুঁজি করে নেব। তুষি যেহেতু তোমাকে আমার পাশে মেনে নিতে পারে না, তাই ওর সামনে আমি বিয়েতে হ্যাঁ বলেছি, শুধুমাত্র যাতে ও ছটফট করে, কষ্ট পায়। আর তারপর ও ছুটতে ছুটতে আমার কাছে আসবে, স্বীকার করবে কাল ও যা যা বলেছে সব ভুল বলেছে, ক্ষমা চাইবে, সরি বলবে আমাকে। আর তাই আমার তোমার থেকে সাহায্য দরকার আইরিন। বেশি কিছু না, জাস্ট আমার হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলতে হবে। তবে এতে কোনো জোর নেই, সবটা তোমার নিজের উপর। শুধু তুমি জেনে রাখবে এইটা একটা গেম। বিয়ে দিয়ে কিচ্ছু হবে না। আমি শুধুমাত্র তুষিকে দেখাবো বিয়ে হবে, কিন্তু তুমি আমি জানবো বিয়ে হবে না। কি বিয়াদবি করেছে ও? সেটা তোমার না জানলেও চলবে। আইরিন মুখ শক্ত করে বলল। আর আমি যদি রাজি না হই তাহলে কি করবেন? স্বার্থ কাঁধ উছালো। তাহলে অন্য কিছু ভাববো। ওর কণ্ঠে উদ্বেগ। কিন্তু আপনি তো বাইরে বললেন রাজি, সবাইকে কিভাবে ম্যানেজ করবেন তাহলে? সেসব আমার ব্যাপার। যেভাবে হ্যাঁ বলেছি নাটাও সেভাবেই বলবো। কেউ বেশি বাড়াবাড়ি করলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও থাকবো। দুদিন গেলে মা, দিদুন, ছোট মা সবাই এমনি ফোন করে ডাকবে। যাকে, এগুলো তোমার ভাবতে হবে না। তুমি রাজি হলে আমি কৃতজ্ঞ হই, দ্যাটস ইট। এখন তুমি ভাবো, আমি তোমাকে কোনো মিথ্যে আশ্বাস দিতে চাইনি বলেই সবার মধ্যে থেকে এখানে আলাদা করে কথা বলার জন্য এনেছি। স্বার্থ হাত ঘড়িতে সময় ধরল। 2 মিনিট দিলাম, ভাবো। বন্ধ করে বেশি দেরি করলে তুষি আমার ক্যারেক্টার নিয়ে সন্দেহ করতে পারে। আইরিনের রাগে মাথা জ্বলে গেল।
ক্ষুব্ধ চিত্তে হাঁসফাঁস করলো বেচারি। এই তো একটু আগেই ও আনন্দে উড়ছিল স্বার্থকে বিয়ে করবে ভেবে, তুষির সামনে দিয়ে মানুষটাকে জিতে নিয়েছে মনে করে। ইস, সব এভাবে ডুবলো, এইভাবে? না না, এটা তো হতে দেয়া যাবে না। তুষিকে জব্দ করার এমন চমৎকার উপায় ও আর পাবে না কখনো। স্বার্থ চিনিয়ে বিনিয়ে তুষির প্রেমে মজেছে, বেশ বুঝেছে আইরিন। আর এটাই সুযোগ ওদের দুজনকে আলাদা করার। ওকে এখন এই অভিনয় চালিয়ে যেতে হবে, আরো বেশি বেশি এই নাটকের মাত্রা বাড়িয়ে তুষিকে পুরোপুরি ভেতর থেকে ভেঙে দিতে হবে। আর একবার তুষি দূরে গেলে স্বার্থ ওর দিকে ফিরতে কতক্ষণ। ও জিভে ঠোঁট চুবিয়ে বলল। আমি রাজি। স্বার্থ ভ্রু নাচালো। আর ঈশ্বর, পরে এই নিয়ে গল্প বানাতে পারবে না। না না, আমি এমনিই রাজি হলাম। আপনি এই প্রথম আমার কাছে হেল্প চেয়েছেন, আমি করব না? করব, নিশ্চয়ই করব। আবার জিজ্ঞাসা করছি, শিওর তো? আমাকে নিয়ে কিন্তু কোনো এক্সপেকটেশনস রাখতে পারবে না। আইরিন হেসে বলল। রাখবো না? স্বার্থ নিজেও হাসলো, হাতটা বাড়িয়ে বলল। থ্যাংক ইউ আইরিন, থ্যাংক ইউ সো মাচ। আইরিন হাত মেলালো, হাসলো, অথচ তপ্ত চোখে ভাবলো। থ্যাংক ইউটা পরে নেব স্বার্থ ভাই, আগে আপনার নিজের জালে আপনাকে জড়িয়ে ফেলতে দিন। এমন শিকল পরাবো আপনার পায়ে, বিয়ের দিন উধাও তো দূর, নড়তেও পারবে না। নিজের এই ব্যর্থতা ভেবে আইরিনের বুক মুচড়ে উঠল। দু হাতে মুখ চেপে হু হু করে কেঁদে ফেলল সে। ওর সব প্ল্যান, সব পরিকল্পনা ভেস্তে গেল। কিছু হলো না, কিচ্ছু না। কালকের পার্টিটাও তো ওর বুদ্ধিতেই রেখে কালকের পার্টিটাও তো ওর বুদ্ধিতেই তো রেখেছিল মাম্মাম, যাতে সবার সামনে বিয়ের অ্যানাউন্সমেন্ট হয়। প্রকৃতিও ওর জয় চাইছিল, সেজন্যই তো অয়নের সাথে তুষির বিয়ের কথা উঠল। আর একবার ওদের বিয়ে হয়ে গেলেই স্বার্থকে ওর থেকে কেউ নিতে পারতো না। বিয়ের দিন যে করেই হোক কোনো একটা ড্রামা করে আইরিন ঠিক আটকে ফেলতো তাকে। কিন্তু এখন কি হবে? মেয়ের কান্না দেখে রোকসানা ব্যস্ত হয়ে বললেন। এভাবে কাঁদছো কেন কিউটি? মাম্মাম, আমি হারবো না মাম্মাম, আমি হারতে চাই না। এত কিছুর পরেও এই বিয়ে তুমি ভেঙে দিও না। ডাক্তারকে এগিয়ে দিয়ে নাসির মাত্রই ফিরলেন। ঘরে ঢুকতেই কানে এলো কথাটা, সঙ্গে সঙ্গে বললেন। কেঁদে কোনো লাভ নেই। তোমার মায়ের কথায় আর কিছু হবে না, আমি তো চাই না। আর এবার তোমার দিদিও স্পষ্ট বলে দিয়েছেন এই সম্পর্ক নিয়ে না এগোতে। তুমি তোমার মায়ের কথার বিরুদ্ধে যেতে চাইলেও আমি কিন্তু আজ অবধি যাইনি। আমার কাছে আমার পরিবারই সব। তাই আগে কি হয়েছে সব এখনই ভুলে যাও। আইরিনের চোখের জলে গাল ভেসে গেল। রোকসানা মাথায় হাত বুলিয়ে বললেন। তুমি অনেক ভালো কাউকে পাবে বেটা, ডোন্ট ওয়ারি। বাড়ির দ্বিতীয় গাড়ি নিয়ে বেরিয়ে গেছে অয়ন। আহত সাপ ছোটার সময় যেমন ছোট ঘাস নুয়ে দিয়ে যায়, অমন করে কালচে পিচের রাস্তা পিষে দিচ্ছে সে। কাঠের মতো শক্ত চোয়ালে দপদপ করছে চোখ। বুকের ওঠানামা শ্বাসেও এক বিস্তর আগুন বইছে তার। এক হাতে ফোন কানে ধরে আরেক হাত দিয়ে গাড়ি টানছে অয়ন। লাগাতার কল যাচ্ছে স্বার্থর ফোনে, কিন্তু না, ও পাশে কোনো জবাব নেই। স্বার্থ না রিসিভ করলো, না লাইন কাটলো। এই নীরব অবজ্ঞা আর অপমানে রেগে মেগে ফোনটাকে পাশের সিটে ছুঁড়ে ফেললো ও। ক্ষিপ্ত চিত্তে বলল। দিস ইজ নট ফেয়ার ভাইয়া, দিস ইজ নট ফেয়ার। এমন তো কথা ছিল না তোমার সাথে, এমন কথা হয়নি আমাদের। তুমি এইভাবে নিজের মার্জিমাফিক কাজ করতে পারো না। আমার তুষিকে আমার থেকে এভাবে নিয়ে যেতে পারো না তুমি। আই লাভ তুষি, আই লাভ হার ভাইয়া। ও আমার, শুধু আমার, আমার শুধু আমার। বলতে বলতে স্টিয়ারিংয়ে এলো পাথারি বাড়ি মারলো অয়ন। দু একবার হর্ন বাজলো তাতে। অয়ন খুব জোরে গাড়িতে ব্রেক কষলো। ক্লান্ত বিধ্বস্তের মতো কপাল হেলে দিল স্টিয়ারিংয়ে ধরে রাখা দু হাতের উপর। চোখের পর্দায় তুষির হাস্যোজ্জ্বল মুখখানা ভাসলো তক্ষুনি। প্রথমবার ওর রুমে কফি খেতে বসে সেই খিলখিল হাসি, সেই লাল শাড়ি পরা অপরূপা মেয়ে। আর এই মেয়েটাকে পাওয়ার জন্য অয়ন কত কি করেছে, কত স্বার্থপর হয়েছে, সব জেনে বুঝেও না জানার ভান করেছে। দিনের পর দিন তুষির মনে স্বার্থর জন্য উদ্বেগ, স্বার্থর প্রতি অগাধ প্রেম দেখেও, মেয়েটার দু চোখ ছাপানো বিমোহ দেখেও অয়নকে না দেখার অভিনয় করতে হয়েছে। কেন? শুধুমাত্র তুষিকে পাওয়ার জন্যই তো সব। খাবার টেবিলে আইরিনের সাথে স্বার্থর বিয়ের ঘোষণায় তুষির দুমড়ে মুচড়ে যাওয়া কি অয়ন বোঝেনি? বুঝেছে। ওকে বিয়ে করার ব্যাপারে তুষির আপত্তি, ওর অনিচ্ছায় মোড়ানো দৃষ্টিকে অয়ন দেখেনি? দেখেছে। তাও চুপ ছিল কেন?
কেবল তুষিকে নিজের করার জন্যে। এই সেদিন রাতেও স্বার্থ যখন তুষির দরজা ধাক্কালো কথা বলার জন্য, অয়ন ইচ্ছে করে কফির ছুতোয় হাজির হয়েছিল সেখানে, যাতে ওদের কথা না হয়, ওরা কাছাকাছি না থাকতে পারে। এরকম অয়ন বহুবার করেছে, কতবার আটকেছে, বাধা দিয়েছে ওদের এক হওয়া থেকে। সেই হাসপাতালে বাবা অসুস্থ হওয়ার দিন থেকে স্বার্থ তুষিকে দূরে রাখার লড়াইটা নিঃশব্দে চালিয়েছে ও। অথচ আজ আজ এইভাবে ভাইয়া পাশা উল্টে ফেলল, এটা তো হতে দেওয়া যায় না। অয়ন মাথা তুলল, চিবিয়ে চিবিয়ে বলল, I'll not spare you, ভাইয়া। You have to bear this.